টি24 বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি অন্তরা চলে এসেছি দিনের বাছাই করা কিছু খবর নিয়ে। আজকেই প্রথমে যে খবরে আমরা চোখ রাখবো, গত বুধবার রাতে নিমতিতা স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন। তিনি এখন কলকাতায় হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনা করে মন্দিরে পুজো দিলেন তার অনুগামীরা। সুনন্দা রয়েছে আমার সঙ্গে। সুনন্দা, এই যে আমাদের রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা একজন বিশিষ্ট কি বলবো সমাজসেবী, তিনি এরমভাবে গুরুতর মানে অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন, তার সুস্থতার জন্য এই পুজো দিয়েছেন অনুগামীরা। কিভাবে দেখছো এই যে মানে এইরকম একটা সিচুয়েশনেও মন্ত্রীর মানে সুস্থতা নিজের লোকের জন্য আমরা অনেক সময় করি, সেখানে এখানে দেখাই যাচ্ছে যে মন্ত্রী কতটা সাধারণ মানুষের কাছে। দেখো অন্তরা, বলবো তোমাকে, মন্ত্রী জাকির হোসেনকে আমরা যেমন বিধায়ক হিসেবে পেয়েছি, মন্ত্রী হিসেবে পেয়েছি, তিনি কিন্তু ছিলেন প্রত্যেকটা মানুষের খুব কাছের মানুষ ছিলেন বলতে পারবো। রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এলাকার প্রত্যেকটা মানুষের তিনি খুব কাছের মানুষ ছিলেন। আমরা দেখেছি জনতার দরবার, প্রত্যেক শনি রবিবার জনতার দরবারে জাকির হোসেন কয়েকশো হাজার হাজার মানুষকে দুহাত উজাড় করে দিয়েছে। শুধু তাই নয়, যখন লকডাউন ঘোষণা হলো অন্তরা, গত বছর লকডাউন ঘোষণা হয়ে গেল, তখন মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না, কাজ বন্ধ, রুজি রোজগার বন্ধ, তখন কিন্তু জাকির হোসেন প্রত্যেকটা মানুষের খোঁজ নিয়ে তাদেরকে দু হাত উজাড় করে জাকির হোসেন দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা রোজগার সমস্ত কিছু কিন্তু খেয়াল রেখেছিলেন। প্রত্যেকটা মানুষের কাছের মানুষ জাকির হোসেন। আজ সেই জাকির হোসেন অত্যন্ত আহত, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সেটা কিন্তু জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জ এলাকার কোনো মানুষ কিন্তু আজকেও ভোলেনি। আজকে দেখা গেছে অন্তরা যে সুতির দফাহাটা যে কালীবাড়ি, সেই কালীবাড়িতে দেখা গেল জাকির হোসেনের অনুগামীদের ভিড়, এবং সেই জাকির হোসেনের অনুগামীরা এখানে মানে জাতি ধর্ম সম্প্রদায় সমস্ত কিছুকে ছাপিয়ে গেল মানুষের ভালোবাসা, মানুষের প্রতি টান। সেখানে দেখা গেল তার অনুগামীরা মন্দিরে জাকির হোসেনের নামে কালী মন্দিরে পুজো দিচ্ছেন, এবং তাদের কাছে একটাই প্রার্থনা, যেমন জাকির হোসেন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতেন, মানুষের কাছে থাকতেন, সেই রকমই যেন সুস্থ হয়ে একদম সুস্থ স্বাভাবিকভাবে জাকির হোসেন যেন আবার মানুষের কাছে ফিরে আসুক, মানুষের সাথে চলুক, মানুষের পাশে দাঁড়াক। অন্তত তাদের কাছের মানুষ যেন সুস্থ হয়ে তাদের কাছে আসুক, এটাই মানুষের প্রার্থনা। আর এই বিষয়ে অন্তরা তোমাকে বলবো যে নিমতিতা স্টেশনে কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে। এমনকি ওই এলাকার পুরো এলাকার টোটো চালক বলো বা স্থানীয় মানুষজন, তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। স্টেশন চত্বরের আশেপাশে যারা সবসময় দোকানদার বলো, টোটো চালক বলো, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলাচ্ছে, এবং এখনো কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে গোয়েন্দারা। সুনন্দা, আরো একটি যে খবরে আমরা আজকে চোখ রাখবো, এই 7 দিনও এখনো কাটেনি, 1 সপ্তাহ কাটেনি আমাদের রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার। তার মানে 3-4 দিনের মাথায় সুতিতে একটি চায়ের দোকানের পাশে কিন্তু বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। তো এই যে সুনন্দা, ভোটের আগেই সরগরম মুর্শিদাবাদ জেলায়, যেটা আমাদের খবরের শিরোনামে বারবার উঠে আসছে, তো সেই রকম একটি উল্লেখযোগ্য যে কোথা থেকে আসছে এই বিস্ফোরকগুলো, কে বা কারা জড়িত, এটা কি বড় কোনো নাশকতার ছক নাকি জঙ্গি হামলার ছক, সেই সব প্রশ্নের উত্তর মানে সমস্ত উত্তরের আগে থেকেই যাচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা। কিন্তু সুনন্দা, যেটা বলবো, এই যে বিস্ফোরক কি করে পাচ্ছেন, এখানে কে রেখে গেল, সমস্তটাই কিন্তু একটা মানে একটা জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। কি বলবে? দেখো অন্তরা, আমরা দর্শকদের সামনে বারবার তুলে ধরেছি যে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহল সরগরম হচ্ছে। কিন্তু গত বুধবার রাতে নিমতিতা স্টেশনে জাকির হোসেনের হামলার যে ঘটনাটা ঘটে গেল, সেটা কিন্তু যেন সবকিছুকে একটা ওলট পালট করে গেছে, সবকিছুকে ছাপিয়ে গেছে। তারপর কিন্তু একটা মন্ত্রীর ওপর হামলা, সাধারণ মানুষও কিন্তু আতঙ্কে ভুগছে যে একটা মন্ত্রীর ওপর, একটা পাবলিক প্লেসে যদি মন্ত্রীর ওপর এইভাবে হামলা হতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এবার হঠাৎ করে মন্ত্রী জাকির
জাকির হোসেনের ওপর হামলা হয়েছে বুধবার রাতে। তার 72 ঘন্টা না কাটতেই, দেখো অন্তরা, 72 ঘন্টা না কাটতেই সুতির ঔরঙ্গাবাদ এলাকার যে বিদ্যুৎ অফিস আছে ঠিক তার সামনে একটি চায়ের দোকানের পাশ থেকে পাওয়া গেল বিস্ফোরক, এবং সেখানে স্থানীয় মানুষদের চোখে প্রথমে ওই বিস্ফোরক দেখতে পায়, স্থানীয় মানুষদের চোখে পড়ে এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেই বিস্ফোরক উদ্ধার করে নিয়ে যায় এবং বস্তা ভর্তি প্রায় 3 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছে অন্তরা। এবং এই ঘটনার পর থেকে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কে ভুগছে। স্থানীয় এলাকাবাসী যে এলাকায় বিস্ফোরকটা উদ্ধার হয়েছে অন্তরা, তার আশেপাশে তো অনেক বাড়ি আছে, বাড়িঘর আছে, সেখানকার সাধারণ মানুষরা আতঙ্কে ভুগছে যে এইভাবে যদি যেখানে সেখানে বিস্ফোরক এইভাবে পাওয়া যায়, বোমা উদ্ধার হয়, তাহলে সাধারণ মানুষ তো অবশ্যই আতঙ্কে ভুগবে। এই ঘটনায় কিন্তু স্থানীয় এলাকায় প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ এসে কিন্তু স্থানীয় লোকজন এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং যে চায়ের দোকানের পাশে আবর্জনা স্তূপ থেকে পাওয়া গিয়েছে বারুদ বিস্ফোরক, সেই চায়ের দোকানের মালিক কিন্তু বলছে তার এই বিষয়ে কিছু জানা নেই। সে প্রত্যেকদিন সকালে আসে এবং সে সাধারণত, যেহেতু সামনেই বিদ্যুৎ অফিস অন্তরা, সেই বিদ্যুৎ অফিসে সে চা দেয়, কর্মীদের চা দেয় এবং সে বিকেলে দোকান বন্ধ করে চলে যায়। তাই কে বা কারা সেখানে বিস্ফোরক মজুদ রেখেছিল সেই সম্পর্কে তারও কোনো ধারণা নেই। সেও কিন্তু প্রচন্ড আতঙ্কে, যেহেতু তার চায়ের দোকানের পাশে। এবার যদি অন্তরা সেখানে মজুদ ছিল, এবার আশেপাশে ঘর বাড়ি দোকান এমনকি বিদ্যুৎ অফিস, একটা কিন্তু ভয়াবহ কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারতো। এবার পুলিশ কিন্তু তদন্তভার হাতে নিয়েছে এবং দফায় দফায় স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চালাচ্ছে। আরো একটি খবর, এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে কয়েকদিন আগেই জাকির হোসেনের উপর বোমা হামলা, তার মধ্যেই কিন্তু আরো একটি উল্লেখযোগ্য খবর যে রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে, দিনক্ষণ প্রকাশের আগেই কিন্তু রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী আসার খবরে কি বললেন আমাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কি বলছেন? আচ্ছা অন্তরা, এই বিষয়ে বলবো যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু ভোটের ঘন্টা বেজে গিয়েছে, কিন্তু ভোটের নির্ঘণ্ট এখনো প্রকাশিত হয়নি। ভোটের দিন ঘোষণার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী জানালেন যে হয়তো নির্বাচন কমিশন রাজ্য সরকারের পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, সেই কারণেই হয়তো ভোটের দিন ঘোষণার আগে থেকেই হয়তো কেন্দ্রীয় বাহিনী সেই কারণেই রাজ্যে আসতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও অধীর চৌধুরী যেটা সাংবাদিক বৈঠকে আজকে জানালেন যে তিনিও নির্বাচন কমিশনের ওপর, জেলা প্রশাসনের ওপর, পুলিশের ওপর আস্থা রাখতে চান। কিন্তু তিনি এটা বলেও দ্বন্দ্ব প্রকাশ করলেন যে গত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে আমাদের চোখে যেটা এসেছে, প্রচুর পরিমাণে ভোট লুট, বুথ দখল, এই সমস্ত ঘটনাগুলো কি এড়ানো সম্ভব হবে? এই বিষয়ে কিন্তু অধীর চৌধুরী প্রচণ্ডভাবে দ্বন্দ্ব প্রকাশ করছে। তিনি সরাসরি অভিযোগ তুলছেন যে জেলা প্রশাসন এবং শাসক দল, সেই সঙ্গে পুলিশ প্রশাসন, এই ত্রিমুখী শক্তি কি ভোট লুট, ত্রিমুখী শক্তির সাথে লড়াই করে নির্বাচন কমিশন কি ভোট লুট রুখতে পারবে? কারণ গত লোকসভা নির্বাচনে তিনি বলছেন যে তার 269টি বুথে মানে ভোট লুট হয়েছিল এবং সেই কারণেই অধীর চৌধুরী দ্বন্দ্ব প্রকাশ করছেন এবং বলছেন নির্বাচন কমিশন কি এবারও প্রতিবাদ করতে পারবেন যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং শাসক দলের বিরুদ্ধে লড়াই করে শান্তিপূর্ণ, যাতে মানুষ অন্তত ভোট দিতে পারে, শান্তিপূর্ণ ভোট করতে পারবে কিনা সেই বিষয়েও কিন্তু দ্বন্দ্ব প্রকাশ করলেন। কিন্তু তিনি বলছেন তিনি আস্থা রাখছেন নির্বাচন কমিশনের ওপর, কিন্তু যতক্ষণ না ভোটটা হচ্ছে, প্রত্যেকটা মানুষ নিজে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিতে পারছে, ততক্ষণ অধীর চৌধুরী বলছেন ততক্ষণ তিনি মানে স্বস্তি হয়তো পাচ্ছেন না, বা তিনি দ্বন্দ্ব প্রকাশ করছেন নির্বাচন কমিশনের ওপরও। আচ্ছা, যেটা তুমি বলে যে গত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছিল, বিরোধীরা যে অভিযোগ করেছেন শাসক দলের বিরুদ্ধে, এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার যে স্ট্যাটাস বলা যায়, যে অবস্থায় মুর্শিদাবাদ জেলা রয়েছে, সুনন্দা তোমার কি মনে হয় যে আগামী দিনে 2 মাস পরেই তো বিধানসভা নির্বাচন, সেখানকার চিত্রটা
কি একই রকম হবে সেটা সবটাই নির্ভর করছে, কারণ হচ্ছে দল বদল থেকে যাচ্ছে, কেউ তৃণমূল থেকে কংগ্রেসে, যেটা কালকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মোশাররফ হোসেন তৃণমূল থেকে জেলা সভাধিপতি আবার কংগ্রেসে যোগদান করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এই যে মানে এই দল লাফিয়ে ওই দল, ওই দল লাফিয়ে এই দল, এর মধ্যেও ভোট কতটা শান্তিপূর্ণভাবে হবে বা পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচনে যে ঘটনা ঘটেছিল, বিরোধীরা যে অভিযোগ করছে সেটা কি বলবে, বিধানসভা নির্বাচনে কি দেখতে পাবো আমরা? দেখো অন্তরা, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাইবো যে আমাদের গণতান্ত্রিক অধিকার ভোটটা যাতে আমরা দিতে পারি। গত লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে যে কিভাবে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, ভোট দখল হয়েছে, ভোট লুট হয়েছে, সেই সমস্ত খবর কিন্তু আমরা দর্শকদের সামনে প্রত্যেক মুহূর্তে তুলে ধরেছিলাম। এবারও এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে আমরাও কিন্তু প্রত্যেকদিন খবরে এটা দেখছি যে মুর্শিদাবাদ জেলা, নবাবের জেলা মুর্শিদাবাদ জেলা কিন্তু ক্রমশ পারদ কিন্তু চড়ছে, উত্তেজনার পারদ কিন্তু চড়ছে, সরগরম হয়ে উঠছে রাজনৈতিক মহল এবং রাজনৈতিক নেতৃত্বের কথাতে কিন্তু এখনো তারা বিধানসভা নির্বাচনে দল বদলের পালাকে ইঙ্গিত করে তারা বলছে এখনো কিন্তু অনেক কিছু দেখার আছে। এবার তোমাকে এটাই বলবো অন্তরা যে সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকে নির্বাচন কমিশন বলো, জেলা প্রশাসন বলো বা রাজ্য পুলিশের ওপর, প্রত্যেক দলীয় জনপ্রতিনিধিদের ওপর আমাদের সকলেরই আস্থাশীল হওয়া প্রয়োজন এবং সেই মতো আমরা বিধানসভা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা খবর অবশ্যই আমরা দর্শকদের সামনে তুলে ধরবো, প্রত্যেক মুহূর্তের খবর আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। আরো একটি খবর, যে খবরটা এর মাঝখানে আমি বলছি সুনন্দা, ইতিমধ্যেই কিন্তু বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানে এখন থেকেই পাল্লাপাল্লি দেওয়ার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখনো ভোটের দিন ঘোষণা হয়নি, সেই অর্থে কোনো প্রার্থীও ঘোষণা হয়নি, কিন্তু বিভিন্ন দল কিন্তু এখনই তাদের চিহ্ন দিয়ে কিন্তু দেয়াল লিখন শুরু করে দিয়েছে। তো এখানে কি মনে হয় না সুনন্দা যে এখন থেকেই তারা জানিয়ে দিচ্ছে তাদের কতটা লড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে? প্রার্থী ঘোষণা হয়নি, দিন ঘোষণা হয়নি, তবুও বহরমপুর শহরের বিভিন্ন দেয়াল জুড়ে কিন্তু বিভিন্ন প্রতীক চিহ্ন, বিভিন্ন দলের বিভিন্ন প্রতীক চিহ্ন দিয়ে এই চিহ্নে ভোট দিন। এইটা কিভাবে দেখছো তুমি? দেখো অন্তরা, ভোট আমি তোমাকে আগেই বললাম যে দিন ঘোষণা হয়নি, প্রার্থী ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু ভোটের ঘন্টা কিন্তু বেঁচে গেছে এবং প্রত্যেকটা বিরোধী দল যারা নিজেদের প্রতীকে লড়াই করছে, কেউ কারোর জন্য কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না। সেই কারণে কিন্তু এখন থেকে তারা ভোটের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমরা এটাই দেখবো অন্তরা, এবার কিন্তু ভোটের প্রচারও কিন্তু জোর কদমে চলবে, এটুকুই বলতে পারি, এবং সেটা শুরু হয়ে গেছে। এবার প্রার্থী ঘোষণার পর কিন্তু ভোটের প্রচার জোর কদমে চলবে, সেইটা কিন্তু দেওয়াল লিখন দিয়েও দেখা যাচ্ছে যে এখনই দেওয়াল লেখন শুরু হয়ে গেছে, তাহলে প্রচার কিন্তু শুরু হয়ে গেছে। এবার প্রার্থী ঘোষণা এবং দিন ঘোষণার শুধুমাত্র দেরি, তারপর কিন্তু প্রত্যেকটা দল নিজের নিজের প্রতীকে নিজের নিজের প্রতিনিধিদের নিয়ে কিন্তু ভোটের প্রচারে পুরো দমে নেমে পড়বেন। একদমই তাই। একটু আমরা ভোটের খবর থেকে বা এই যে মুর্শিদাবাদ জেলার এখনকার যে বর্তমান অবস্থা সেখান থেকে বেরিয়ে একটু অন্যরকম খবর, একটি মর্মান্তিক খবর আপনাদের সামনে তুলে ধরবো। একটি বিধবা মহিলা এবং তার 2 সন্তান, দৃষ্টিহীন 2 সন্তানের উপর প্রতিবেশীদের অত্যাচার, জমি বিবাদ নিয়ে। সুনন্দা, এই যে বলবো, আমরা তো এটাই ছোট থেকে জেনে এসেছি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তো মানুষ না আগে হয়ে এই যে জমি বিবাদ, এগুলো নিয়ে সামান্য একজন অসহায় বিধবা মহিলা এবং তার 2 দৃষ্টিহীন সন্তানের উপর প্রতিবেশীদের অত্যাচার, এটা তো একেবারেই মেনে নেওয়া যায় না। সে কারণটা জমি বিবাদ হতেই পারে, বিস্তারিত সুনন্দা আপনাদেরকে বলবে, কিন্তু তার আগে এটাই হচ্ছে বিষয় যে এটা মানুষের মধ্যে আসছে কি করে, এই যে মানসিকতা, কোথায় প্রতিবেশীরা পাশে দাঁড়াবেন অসহায় মহিলার, তা না হয়ে কিন্তু দেখা যাচ্ছে তার উপরে প্রতিবেশীরা অত্যাচার করছেন। এবং এই সমাজে যে 2 রকম মানুষ, এর আগের দিনও আমি এটাই বলছিলাম যে 2 রকম মানুষ লক্ষ্য করা যায়। যেমন একজন হয়তো কেউ বা কারা হয়তো জাকির হোসেনকে মানে গুরুতরভাবে আহত হয়েছেন, জাকির হোসেন তাকে মারার জন্য বিস্ফোরক রেখে গেছিল, আবার তারই গাড়ির চালক, জাকির হোসেনেরই গাড়ির চালক একটি পা এবং হাতের বিনিময়ে প্রাণ বাঁচালেন মন্ত্রীর। আবার সেই রকমই একটি খবর
আমরা দেখতে পাই যে খবরের শিরোনামে, আমাদের খবরের শিরোনামে উঠে এসেছে কোনো এক অসহায় বৃদ্ধা মুসলিম মহিলার সৎকারে, মানে হিন্দু মহিলার সৎকারে এগিয়ে এলেন মুসলিম যুবকেরা, প্রতিবেশীরাই সাহায্য করলেন। কিন্তু আবার সেই রকমই একটি খবর যে একজন অসহায় বৃদ্ধা মহিলা এবং তার দৃষ্টিহীন দুই সন্তানের উপর প্রতিবেশীদেরই হামলা। কি বলবে, কিভাবে ব্যাখ্যা করবে? এটা তো ব্যাখ্যা করার ভাষা নেই বললেই চলে। দেখো অন্তরা, খবর কিন্তু আমাদের আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা খবরের সত্যতা দর্শকদের সামনে তুলে ধরা। সেই রকমই প্রত্যেকটা খবরের ভেতরের সত্যিটা কি সেটা কিন্তু আমরা দর্শকদের সামনে তুলে ধরি। সেই কারণে আমরা একসময় দেখতে পাচ্ছি যে প্রতিবেশীরা সাহায্য করছে, এগিয়ে আসছে, জাত ধর্ম সম্প্রদায় সমস্ত কিছু সবকিছু এসে। আবার দেখা যাচ্ছে আত্মীয় প্রতিবেশী, এমনকি এমন খবরও আমরা দর্শকদের দেখিয়েছি যে নিজের বাবা মা বা নিজের সন্তানরাই হয়তো বাবা মার বিরুদ্ধে হয়তো বা কখনো খুন হতেও আমরা দেখেছি। একদমই তাই। এই খবরে যেটা বলবো দর্শকদের অন্তরা, ঘটনাটা ঘটেছে তোমার যেটা বড়োয়া থানার একম্বা গ্রামে। আশরফা বিবি একজন অসহায় মহিলা, তিনি 15 বছর আগে তার প্রতিবেশী 3 জন, মনিরুদ্দিন শেখ আর হচ্ছে টিঙ্কু শেখ এবং বাকি আরেকজনের কাছ থেকে তিনি 15 বছর আগে মানে ন্যায্য মূল্যে তখনকার দাম দিয়ে জমি এবং বাড়ি ক্রয় করেছিলেন, কিনেছিলেন। ওই মহিলার 2 সন্তান রয়েছে এবং দুজনেই কিন্তু দৃষ্টিহীন। এবার 15 বছর পর তার সেই প্রতিবেশীরা দাবি করছে যে এই বাড়ি এবং জমি তাদেরই, কোনো রকম টাকা পয়সা দিয়ে তাদের সাথে রফা হয়নি। তাই সেই কারণে তারা ওই অসহায় বিধবা মহিলা এবং তার সন্তানদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে বলা যেতে পারে অন্তরা। এবং ওই মহিলা কিন্তু বড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই 3 প্রতিবেশী, ওই মহিলার অভিযোগ যে ওই 3 প্রতিবেশী তাদের বাড়িতে এসে মারধর করে, বাড়ি ঘরে ভাঙচুর চালায়, তাদের সন্তানদেরও মারধর করে। তারপরও কিন্তু বড়োয়া থানায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তারপরও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি বলে ওই মহিলার অভিযোগ। এবং শুক্রবার দিন দেখা গেল ফের ওই 3 প্রতিবেশী তাদের বাড়িতে এসে হামলা চালায় এবং ওই বিধবা অসহায় মহিলা আশরফাকে এবং তার 2 দৃষ্টিহীন সন্তান, ভাবতে পারছো অন্তরা, দৃষ্টিহীন 2 সন্তান যারা চোখেও দেখতে পারে না, বিষয়টা সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, সেই 2 সন্তানকে এসে প্রচন্ড ভাবে বেধড়ক মারধর করে। বর্তমানে ওই মহিলা এবং তার 2 সন্তান কাঁদি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বড়োয়া থানায় ফের লিখিত অভিযোগ দায়ের করেছে ওই মহিলা এবং পুরো ঘটনার তদন্ত শুরু করছে এবং ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারেরও এবং দাবি জানাচ্ছে পরিবারের লোকেরা। একদমই তাই। অন্য একটি খবর যেটি আরো উল্লেখযোগ্য বলা যেতে পারে, কারণ এটি সজাগ থাকতে হবে সাধারণ মানুষকে। রেল লাইনের গেট মানে কাজ সারানোর জন্য বন্ধ থাকছে ভাপ্তা রেল গেট রাত 10টা থেকে সম্ভবত আগামীকাল ভোর 6টা পর্যন্ত। এই যে রাস্তা সারাইয়ের যে ব্যাপারটা উঠে আসছে, কি বলছো? দেখো অন্তরা, জেলাবাসীর সুবিধার্থে, শহরবাসীর সুবিধার্থে আমাদের এই খবরের সম্প্রচার এবং লাইভেও আমরা এটা সম্প্রচার করছি, যেহেতু প্রত্যেকটা মানুষ জানতে পারুক, তাদের কোনো যাতায়াতে যেহেতু কোনো অসুবিধা না হয়। সেটা হচ্ছে ভাপ্তা লাইনে রেলপথ মেরামতের কাজ চলবে আজকে, অর্থাৎ শনিবার দিন রাতে। সে কারণে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত জাতীয় সড়কে, 34 নম্বর জাতীয় সড়কে কোনো যান চলাচল করবে না। এই কারণে কিন্তু কলকাতাগামী এবং বহরমপুর থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে বহরমপুরগামী বাসগুলি ঘুরতি পথে একটু যাওয়া আসা করবে হরিহরপাড়া ভাকুরি হয়ে। এই বিষয়ে আমাদের বিস্তারিত খবর রয়েছে আমাদের চ্যানেলে। দর্শকদের যদি সেই মতো প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারেন কোন রুটে, কোন রাস্তায় গাড়ি, জাতীয় সড়কের কোন রুট দিয়ে গাড়ি চলাচল করবে। আগামীকাল অর্থাৎ রবিবার দিন সকাল 6টার পর রাস্তা খুলে দেওয়া হবে বলে আমাদের কাছে খবর আছে। এই প্রসঙ্গে আরো একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। সুনন্দা, বিগত কয়েক বছর ধরে আমাদের চ্যানেলে বারবার উঠে এসেছে যে খবর, চুয়াপুর রেলগেট ওভারব্রিজের খবর, যে রাস্তায় চলাচল প্রায় মানুষের পক্ষে মানে কি বলবো অস্বস্তিকর, দুর্বিষহ হয়ে উঠেছে। শুধু দুর্বিষহ না, ঝুঁকিপূর্ণ বটে। রাস্তাটা সকলে অ্যাভয়েড করে চলে অন্তরা, ওই রাস্তা দিয়ে না, যে ওই রাস্তা দিয়ে যাব না, ঘুরতি পথে গেলেও
ভালো ওই রাস্তা দিয়ে যাব না। সময় লাগলে লাগুক। ওই রাস্তার বর্তমান যে অবস্থায় যে খবর উঠে আসছে আমাদের কাছে, যে খবর আসছে যে ওই রাস্তায় টোটো সোজাভাবে চলতে পারছে না, বেঁকে যাচ্ছে, মানে রাস্তাটা এতটাই ভেঙে গেছে। এই যে এখন শীত শেষে গ্রীষ্মের শুরু, এরপরে কাল বৈশাখী, তারপরে বর্ষা, এই সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করা, আর কাছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তো এই হরিয়ারপাড়া বেলডাঙ্গার মানুষেরা যারা নিত্যদিন যাদের প্রয়োজন হয় বহরমপুর শহরে আসার জন্য এবং মেডিকেল কলেজে রোগীকে নিয়ে আসার জন্য, যে রাস্তাটা ব্যবহার করলে খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেতে পারে মেডিকেল কলেজে, সেই রাস্তার এই রকম অবস্থা। অনেকবার অনেক অবরোধ, অনেক নেতা মন্ত্রী জনপ্রতিনিধিরাও গেছেন, সাধারণ মানুষ তো বারবার বিক্ষোভ করেছে, সেই খবর আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, কিন্তু কোনো সুরাহা কিন্তু এখনো দেখা যায়নি। সাধারণ মানুষের একটাই দাবি ওই রাস্তা নিয়ে, যে রাস্তাটা ওভারব্রিজ যেদিন হোক, যবে হবে হোক, কিন্তু তার আগে রাস্তাটা অন্তত ঠিক করা হোক, যাতে সাধারণ মানুষের চলাচল এবং নিত্যদিনের নানান প্রয়োজনে যে বহরমপুর শহরে যে কয়েকশো কয়েক হাজার মানুষের যাতায়াত, তারা যেন সুষ্ঠুভাবে আসতে পারেন, এবং যে মুমূর্ষু রুগীকে নিয়ে আসা হচ্ছে হরিহরপাড়া বেলডাঙ্গা এই সমস্ত এলাকা থেকে, আমতলা নওদা, সেই সমস্ত এলাকার মানুষেরা ঘুর পথে আসতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অ্যাম্বুলেন্সে আনার সময় কিন্তু মানে একটা রাস্তার উপর চাপ পড়ে যাচ্ছে, যেটা হয়ে যাচ্ছে বাঁকুড়ি হয়ে ঘুরে আসতে হচ্ছে। তো সাধারণ মানুষের একটাই কিন্তু দাবি, আমি এই খবরটা তুলে ধরলাম এই কারণেই, যেহেতু আমাদের ভাবতা রেলগেটের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, মানুষের একটাই দাবি রাস্তাটা সারাইয়ের, কারণ আগামী দিনে বর্ষার সময় আরো বিপদে পড়তে পারেন সাধারণ মানুষেরা। আমরা এই খবর আবারও আপনাদের সামনে তুলে ধরবো, কি হলো পরবর্তী পরিস্থিতি সবটাই জানাবো আপনাদের সামনে। আমাদের লাইভ এখন শেষ হচ্ছে, পরবর্তীতে কিছু খবর রয়েছে গুরুত্বপূর্ণ, সেই খবরগুলো আমরা তুলে ধরবো আমাদের খবরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24 বাংলা। এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।